শেষ হয়ে যাবে। তো আমরা একেবারে সহজ পদ্ধতিতে, সবচেয়ে সহজ পদ্ধতিতে তোমাদের আজকে আমরা হিসাবের এই যে জাবেদাটা আমরা শিখাবো। জাবেদা মানে কি? হিসাবের প্রাথমিক যে বইটা আমরা সেটা শিখাবো। আমরা এটা শিখাবো তোমাকে হিসাবের শ্রেণী অনুযায়ী। দেখো, আমি তোমাদেরকে, তোমরা সবাই যেহেতু ইন্টারে পড়তেছো, তোমরা সবাই হিসাবের শ্রেণী সম্পর্কে অবগত আছো। যে হিসাবের শ্রেণী কত প্রকার? হিসাবের শ্রেণী ৫ প্রকার: আয় শ্রেণী, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তো তুমি যদি একটা এন্ট্রি পড়ে ধরতে পারো এটা হিসাবের কোন শ্রেণী, তাহলে তোমার জাবেদা করা একেবারে সহজ। খেয়াল করো, আমি যদি দেখি যে আমি এন্ট্রিটা পড়ে দেখলাম কি এটা আয় শ্রেণী, কি শ্রেণী বলো তো? আয় শ্রেণী। যদি এইটা আয় শ্রেণী আমি বুঝতে পারি, তাহলে এর জাবেদা আমার কখনো ভুল হবে না যদি আমি এইভাবে শিখি। খেয়াল করো, এখানে নগদান হিসাব ডেবিট যদি আমি বুঝতে পারি কি এটা আয় শ্রেণী, তাহলে ডেবিট অংশ কি হবে? ডেবিট অংশে নগদান হিসাব ডেবিট হইতে পারে, ব্যাংক হিসাব ডেবিট হইতে পারে। যদি বিক্রয় বা তোমার যদি সেবা আয় যদি বকেয়া হয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হইতে পারে। আর যদি এই বিক্রয় না হয়ে বা সেবা আয় না হয়ে অন্য কোনো আয় বকেয়া থাকে, তখন তুমি লিখবা কি বকেয়া আয় হিসাব ডেবিট। ঠিক আছে? তাহলে ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে আয়ের নাম, ওই আয়টা যে নামে সেই নামে কি হবে? ক্রেডিট হবে। এখন খেয়াল করো, তুমি একটু খেয়াল করো যে আমি একটা এন্ট্রি লিখেছি, দেখো, পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। পণ্য বিক্রয় কয় টাকা বলো? পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা। এর মধ্যে নগদে আছে ২০,০০০ টাকা এবং ব্যাংকে ৩০, মানে নগদে ২০%, ব্যাংকে ৩০%, অবশিষ্ট ধারে। তাহলে আমি বিক্রয়টা দেখে কি আমার বুঝতে আর বাকি আছে যে এইটা একটা আমাদের কি বলে, এটা আমাদের আহ, হিসাবের আয় শ্রেণী, এটা হিসাবের আয় শ্রেণী, বুঝতে কারো সমস্যা আছে? বিক্রয় মানে কি আয় না? বিক্রয় মানে যেহেতু আয়, তাহলে কি বিক্রয়টা অবশ্যই কি হয়েছে? আয় হয়েছে বিক্রয় করলে। তাহলে ২০% করলে কত হয়েছে? নগদে। ২০% কত? নগদে। তাহলে ৫০,০০০ এর ২০% করলে কত হয়? ১০,০০০ টাকা। ঠিক আছে? ৩০% কি? ব্যাংকে। তার মানে কি ব্যাংক হিসাব ডেবিট হবে, মানে চেকে। তাহলে এই ৫০,০০০ এর ৩০% করলে কত হয় বলো? ১৫,০০০ টাকা। অবশিষ্ট কি? ধারে। তাহলে বিক্রয় যদি ধারে হয়, বলছিলাম কি প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে অবশিষ্ট মানে থাকে কত? ৫০%, তাই না? তাহলে ৫০,০০০ এর যদি ৫০% করো তাহলে কত হয়? ৫০,০০০ এর ৫০% ২৫,০০০ টাকা। তাহলে ডেবিট অংশ লেখা শেষ। এবার ক্রেডিট অংশ কি? আয়ের নাম কি বলতো? বিক্রয় হিসাব। আয়ের নাম কি? বিক্রয় হিসাব। তা আয়ের নাম যদি বিক্রয় হিসাব হয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। যেহেতু বলছি কি যদি হিসাবের আয় শ্রেণী হয়, তাহলে তুমি দেখবা আয়টা হইলো কি? নগদে হইলে নগদান হিসাব ডেবিট, আয়টা যদি চেকে হয় ব্যাংক হিসাব ডেবিট, আর এটা যদি বিক্রয় বা যদি সেটা যদি হয় সেবা, তাহলে সেটা যদি বকেয়া হয় তাহলে প্রাপ্য হিসাব। যদি এই প্রাপ্য হিসাব যদি বিক্রয় বাদে অথবা সেবা আয় বাদে অন্য কোনো আয় হয় এবং সেটা যদি বকেয়া থাকে, তাহলে হবে বকেয়া আয় হিসাব। এবং ক্রেডিট সবসময়ের জন্য কি হবে? ক্রেডিট হবে কি? আয়ের নাম। তা দেখো এখানে আয়ের নামটা কি? বিক্রয়। তাহলে কি বিক্রয় হিসাব ক্রেডিট। কয় টাকা? ৫০,০০০ টাকা। তুমি যদি ঠিক এই নিয়মে করো, তাহলে তোমার এটা ভুল হওয়ার সম্ভাবনা একেবারে 0%। তোমরা এইভাবেই বুঝে বুঝে করার চেষ্টা করবা। পরের এন্ট্রি দেখো, বকেয়া বিনিয়োগের সুদ ১,০০০ টাকা। বকেয়া বিনিয়োগের সুদ কি? ১,০০০ টাকা। তাহলে আমি জানি বিনিয়োগের সুদটা কি? অবশ্যই আয় শ্রেণী। হিসাবের কোন শ্রেণী বলো? হিসাবের আয় শ্রেণী। তো আমি বলেছি দেখো, যদি আয় হয় তাহলে কি হবে? আয়ের নাম সবসময়ের জন্য ক্রেডিট। মনে রাখবা আয়ের নাম সবসময়ের জন্য ক্রেডিট। তাহলে আয়ের নামটা কি বলতো? বিনিয়োগের সুদ। তাহলে তো আমি দিয়েই রাখি বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট। এবার ডেবিট খুঁজবা। ডেবিটটা কি? যদি নগদে হয় নগদান হিসাব ডেবিট, যদি চেকে হয় ব্যাংক হিসাব ডেবিট, যদি বকেয়া হয় বিক্রয় অথবা সেবায় তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, আর এই বাদে যদি অন্য কোনো আয় বকেয়া হয় তখন বকেয়া আয়ের নাম হিসাব ডেবিট। তো দেখো বিনিয়োগের সুদটা কি আছে? বকেয়া। তার মানে কি ডেবিট, তাইলে কি হবে? বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ডেবিট। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? তো এইভাবে যদি তোমরা করো, তোমাদের জন্য এটা বোঝা একেবারে সহজ। এবার পরের এন্ট্রি দেখো, উপভাড়া প্রাপ্তি ৫,০০০ টাকা। কি বলছি? পরের এন্ট্রিটা কি দেখো তো? উপভাড়া প্রাপ্তি ৫,০০০ টাকা। তুমি খেয়াল করতেছো? উপভাড়া প্রাপ্তি ৫,০০০ টাকা। একেবারে সহজ, একেবারে সহজ পদ্ধতি তোমাদেরকে আমি শিখাবো। তুমি জাস্ট একটু ফলো করো, তুমি পারবেই। তুমি পারবে না এমন হইতেই পারে না, তুমি অবশ্যই পারবে ভাইয়া। দেখো উপভাড়া প্রাপ্তি কত টাকা? ৫,০০০ টাকা। আমি জানি কি প্রাপ্তি হইলেই আয়। প্রাপ্তি হইলেই কি বলো? আয়। তাহলে মানে বুঝতে আর বাকি আছে এটা একটা আয় শ্রেণী? না, অবশ্যই বাকি নাই। তাহলে তুমি যখন বুঝতে পেরেছো এটা আয় শ্রেণী, তাহলে জাবেদা কি বলছিলাম? সব সময়ের জন্য আয়ের নাম ক্রেডিট। তাহলে দেখো আয়ের নাম কি বলতো ভাইয়া? উপভাড়া। তাহলে উপভাড়া হিসাব কি হয় বলতো? তাহলে ক্রেডিট হবে, তাই না? আর তাহলে এবার দেখবো আমার আয়টা হইলো কিভাবে? আয়টা হইলো কিভাবে? নগদে, তাই না? উপহারা প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? পেয়ে গেছি। ইতিমধ্যেই কি আমি পেয়ে গেছি, তার মানে নগদে পাইছি না ভাইয়া? এই নগদে যদি তুমি পাও তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। নগদান হিসাব কি হবে বলো? তুমি বলো। ৫,০০০ টাকা। বুঝতে পেরেছো? আর এইবার আয়ের নামটা কি ভাইয়া বলো তো? আয়ের নাম উপভাড়া। তাহলে উপভাড়া কি হবে? ক্রেডিট হবে। তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে কোনো বলো? সহজ না ভাইয়া? এর চেয়ে সহজ আর হয় না।
তুমি শুধুমাত্র খেয়াল করবা যে আমাদের হিসাবের শ্রেণীটা আমরা বুঝ করতে পারছি কিনা। আমি যদি হিসাবের শ্রেণীটা বুঝে যাই তাহলে আমার আর এই আই রিলেটেড যত প্রকার জাবেদা হবে আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা একেবারে নাই, জিরো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলে দিই, একটা জাবেদা করতে দেই, তোমরা এটা করবা। ঠিক আছে, সেটা কি দেখো যে ব্যাংক জমার সুদ 2000, ব্যাংক জমার সুদ 2000 টাকা। ঠিক আছে, তোমরা এইটার জাবেদা করবা। আমি তোমাকে একটু বলে দিই, ব্যাংক জমা রাখলে সেখান থেকে আমরা সুদ পাবো না? তাহলে এটা নিঃসন্দেহে আমার জন্য কি আয়, আয় তো। তাহলে ব্যাংক জমার সুদ প্রাপ্তি কত, 2000 টাকা। তাহলে ব্যাংকের সুদটা কি ব্যাংকে যেই জমা হয়, তাই না? আমার পরে সেখান থেকে উইথড্র করি, তাহলে কি জাবেদা কি হবে তাহলে আমার আয়টা আমার কি ব্যাংকে হচ্ছে, তাই না? তাহলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট। তোমাদের নিঃসন্দেহে মনে আছে, দেখবা আয় হইলে দেখবা আয়টা হইলো কিভাবে। আয়ের নাম কি বলো, আয়ের নাম ক্রেডিট। এবার দেখবা আয়টা হইলো কিভাবে, যেভাবে হবে সেইটাই ডেবিট। যদি নগদে হয় নগদ হিসাব ডেবিট, যদি চেকে হয় ব্যাংক হিসাব ডেবিট, যদি বিক্রয় অথবা সেবায় হয় তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট, যদি সেটা বকেয়া হয়। এবং যদি এই বিক্রয় এবং সেবা আয় বাদে অন্য কোনো আয় বকেয়া থাকে তখন সেটা নাম লিখবা যে অমুক বকেয়া হিসাব ক্রেডিট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কি আয়টা ক্লিয়ার, তাই না? এবার আসো ব্যয়। আমরা যখন এন্ট্রিটা পরে বুঝবো এটা কি শ্রেণী, ব্যয় শ্রেণী। কি শ্রেণী, ব্যয় শ্রেণী। আমরা জানি কোনো কিছু প্রদান করলে সেটা কি হয় বলতো, ব্যয় হয়। মনে আছে তো আমাদের, কোনো কিছু প্রদান করলে কি হয় বলো, কোনো কিছু প্রদান করলেই কি হবে, ব্যয় হবে। তো এবার খেয়াল করো যে আমরা যখন এন্ট্রিটা পরে বুঝবো এটা ব্যয় শ্রেণী, এটা কি শ্রেণী, ব্যয় শ্রেণী। এইটুক বুঝলেই আমাদের কি, যে ব্যয় শ্রেণীর জাবেদা করাটা কি একেবারে সহজ হয়ে যাবে, একদম পানি হয়ে যাবে। দেখো আমরা যখন বুঝবো কি এইটা ব্যয় শ্রেণী, তখন ব্যয় শ্রেণীর ডেবিট অংশের নাম কি, ব্যয়ের নাম হবে ডেবিট, ব্যয়ের নাম হবে কি ডেবিট, অর্থাৎ যে নামে ব্যয়টা হইতেছে ওইটা হবে ডেবিট। তাহলে ক্রেডিটটা কি, এবার দেখবা ব্যয়টা হইলো কিভাবে, ব্যয়টা যদি নগদে হয় তাহলে নগদ হিসাব ক্রেডিট, ব্যয়টা যদি কি হয় চেকের মাধ্যমে হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যয়টা যদি ক্রয় হয়, কি হয় পণ্য ক্রয় হয় এবং যদি সেটা বকেয়া হয় তখন প্রদেয় হিসাব ডেবিট ক্রেডিট। আর যদি ওই খরচটা ক্রয় বাদে অন্য কোনো ব্যয় হয়, খরচটা যদি কি হয় ক্রয় বাদে অন্য কোনো খরচ হয়, অন্য কোনো ব্যয় হয় এবং যদি সেটা বকেয়া থাকে, এবং যদি সেটা কি থাকে বকেয়া থাকে, তখন ওই বকেয়া খরচ হিসাব ক্রেডিট করতে হবে। এবার খেয়াল করো, বেতন প্রদান 5,000 টাকা। দেখছো ভাইয়া, বেতন প্রদান কত টাকা, 5,000 টাকা। বেতন প্রদান কত বলো, বেতন প্রদান কত টাকা বলো, 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। এবার দেখো প্রদান মানে কি ব্যয়, বেতন প্রদান একটা ব্যয়, নিঃসন্দেহে। বুঝতে কষ্ট আছে কোনো বলো, কষ্ট নাই। এবার দেখো বেতন প্রদান 5,000 টাকা যদি হয় তাহলে আমি কি বলছি, ব্যয়ের নাম ডেবিট। তাহলে ব্যয়ের নাম বলো তো কি, বেতন। ব্যয়ের নাম কি বলো, বেতন, তাই না? তাহলে কি হয় বলো তো, বেতন হিসাব কি হবে বলো, বেতন হিসাব কি হবে, ডেবিট, বেতন হিসাব ডেবিট হবে। ঠিক আছে, এবার দেখো ব্যয়টা হইলো কি হয়, নগদে হইলো না? যদি নগদে হয় কি বলছি, নগদ হলে নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারতেছো না, কষ্ট হচ্ছে বলো? নগদান হিসাব কি হয় বলো, ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো এইভাবে আমরা যদি হিসাবের শ্রেণীটা বুঝে করি তাহলে আমাদের জাবেদা আর কখনো ভুল হবে না। আর মনে রাখতে হবে, জাবেদা যদি আমার ঠিক হয় তাহলে আমার হিসাব বিজ্ঞানের অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমার ভুল হওয়ার সম্ভাবনা একেবারে নাই। এবার আসলে দেখো ধারে পণ্য ক্রয়, এবার কি বলো, দেখো কি বলছি, ধারে পণ্য ক্রয় কয় টাকা, 20,000 টাকা। ধারে পণ্য ক্রয় কয় টাকা, 20,000 টাকা। এবার দেখো ক্রয় মানে ব্যয়, ক্রয় মানে ব্যয়, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে কোনো? না, এটা কষ্ট হওয়ার কোনো বিষয় না। দেখো ধারে পণ্য ক্রয় 20,000 টাকা যদি হয় তাহলে ব্যয়ের নাম কি এখানে বলো তুমি, ব্যয়ের নাম কি বলো, ব্যয়ের নাম কি ক্রয়, ব্যয়ের নাম কি ক্রয়। তাহলে তুমি যাবে দেখ কি লাগবে, ডেবিট কি লাগবা বলো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব কি বলো, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব কি, ক্রয় হিসাব ডেবিট। এইবার বলছিলাম যদি যদি ক্রয়টা নগদে হয় তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে, যদি ক্রয়টা ধারে হয়, সরি যদি ব্যাংকে হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যদি ক্রয়টা কি হয় ধারে হয় শুধুমাত্র তখন প্রদেয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। কি বলছে ভালো করে মনে রাখো, যে যদি শুধুমাত্র ক্রয় যদি বকেয়া হয়, শুধুমাত্র কি ক্রয়, পণ্য ক্রয় যদি বকেয়া হয় বা যে কোনো ক্রয় যদি বকেয়া হয় তখন সেটা কি করবো, ক্রেডিট অংশ কি হবে, প্রদেয় হিসাব কি হবে, প্রদেয় হিসাব কি হবে বলো, ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ। এবার আরেকটা দেখো, যে ব্যাংক ঋণের সুদ কি বলছি বলো তো, ব্যাংক ঋণের সুদ কয় টাকা বলো তো, ব্যাংক ঋণের সুদ কত, ব্যাংক ঋণের সুদ 20,000 2,000 টাকা। ব্যাংক ঋণের সুদ কত বলো, 2,000 টাকা। তাহলে ব্যাংক ঋণের সুদ, এটা যে একটা ব্যয়, আমি ঋণ নিছি, ঋণের সুদ দেওয়া লাগবে, এটা একটা ব্যয় না বলো, অবশ্যই ব্যয়। আমি যখন ব্যাংকে টাকা জমা রাখি তখন সেটা কি হয় আমার জন্য সম্পদ, এবং এই জমা রাখার পরে যে সুদটা আমি পাই এটা আমার জন্য আয়। কিন্তু যখন আমি ব্যাংক থেকে ঋণ নিব, ব্যাংক থেকে যখন আমি কি নিব, ঋণ নিব,
তখন কিন্তু ঋণ নিলে আমাকে কি করতে হবে? সুদ দিতে হবে। তাহলে সুদ, ব্যাংক ঋণের সুদ এটা আমার জন্য কি? ব্যয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো তুমি বলো তাহলে ডেবিট অংশ কি হবে? ব্যয়ের নাম। তাহলে ব্যয়ের নাম কি বলো? ঋণের সুদ। ব্যয়ের নাম কি? ব্যয়ের নাম ঋণের সুদ। ব্যয়ের নাম কি বলো? ঋণের সুদ। ঠিক আছে? ঋণের সুদ হিসাব কি বলো? ঋণের সুদ হিসাব ডেবিট। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, ধন্যবাদ। এবার আসো তাহলে ব্যয়টা হইলো কিভাবে? ঋণের সুদ তো নগদে টাকা দেওয়া লাগে, তাই না? ঋণ সুদ কি নগদে টাকা দেওয়া লাগে না? তাহলে কি হবে? যদি ব্যয়টা নগদান হয় তাহলে নগদান হিসাব কি হবে বলো? নগদান হিসাব হবে ক্রেডিট। আশা করি তুমি বুঝতে পেরেছো। নগদান হিসাব কি হবে বলো? ক্রেডিট হবে। ঠিক আছে? ২০,০০০ টাকা। এবার আসো আরেকটা এন্ট্রি, যে বকেয়া ভাড়া। কি আছে বলো? বকেয়া ভাড়া। তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো? আচ্ছা দেখো, বকেয়া ভাড়া কত? ৫,০০০ টাকা। তো ভাড়া দেখেই বুঝতে পারছি এটা কি? ভাড়া একটা ব্যয়। ভাড়াটা কি বলো? ভাড়াটা একটা ব্যয়। তো এবার কি করতে হবে? তাহলে ব্যয় মানে কি? ব্যয়ের নাম ডেবিট। ব্যয়ের নাম কি? ডেবিট। তাহলে ভাড়া কি? ব্যয়। তাহলে ভাড়া হিসাব কি হবে বলো? ভাড়া, ভাড়া হিসাব কি বলো? ভাড়া হিসাব হবে কি? ডেবিট। ঠিক আছে? বুঝতে পেরেছো? ডেবিট। এইবার দেখো তো এই ব্যয়টা কি আমি নগদ টাকায় দিছি নাকি ব্যাংকে দিছি না বকেয়া বলো তো? নগদে দিই নাই, তাই নগদান হিসাব ক্রেডিট হবে না। আমি চেকের মাধ্যমে দিই নাই, তার ব্যাংক হিসাবও কি হবে না? ক্রেডিট হবে না। আমি কি খরচটা বকেয়া রাখছি। আমি কি বলেছিলাম? আমাদের এখানে একটু প্যাচ লাগে যে স্যার, যে এখানে আমি যখন ব্যয় হয় একটা প্রদেয় হিসাব আর একটা বকেয়া খরচ, তখন কোনটা লিখবো? আমি বারবার বলছি, তুমি খুব মনোযোগ দিয়ে দেখো। আমি বলছি যখন আমার ব্যয়টা হবে ক্রয়, ব্যয়টা কি হবে? ব্যয়টা হবে ক্রয়। এবং এই ক্রয় যখন বকেয়া হবে ওই একটা ক্ষেত্রে শুধুমাত্র প্রদেয় হিসাব ক্রেডিট করতে হবে। কিন্তু ব্যয়টা ক্রয় না হয়ে যদি অন্য কোনো ব্যয় হয় তখন কি করতে হবে? বকেয়া খরচ হিসাব ক্রেডিট লিখতে হবে, অর্থাৎ বকেয়া খরচের ওই নামটা ক্রেডিট করতে হবে। তো দেখো খরচের নাম কি? ভাড়া। তাহলে ক্রেডিট কি হবে বলো? বকেয়া, বকেয়া ভাড়া। বকেয়া কি বলো? বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া হিসাব। বকেয়া কি? বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? বুঝতে না পারলে আমাকে বলবা। ঠিক আছে? তাহলে আমরা কি ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব এই দুইটা শ্রেণীর জাবেদা আসলে কি পারবো? এবার বলো। তোমরা বলো পারবো তো? ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি আয় এবং ব্যয়টা কি ক্লিয়ার আমার কাছে? আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমাকে তোমরা কি করবা? অবশ্যই জানাবা। ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা। আমি তোমাদেরকে সমাধান করে দিব, বুঝাই দিব। তোমরা যতক্ষণ না বুঝবে আমি অতক্ষণ তোমাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তোমাদের একটা, তোমরা শুধুমাত্র এইটা নিয়ে এখানে আসবা যে স্যারের কাছে আসছি, স্যারের থেকে বুঝবোই বুঝবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার আসো সম্পদ। আমরা যখন এন্ট্রিটা পড়ে বুঝবো এটা একটা কি শ্রেণী? সম্পদ শ্রেণী। কি শ্রেণী বলো? সম্পদ শ্রেণী। তখন আমাকে কি করতে হবে? আমাকে মাথায় রাখতে হবে সম্পদে জাবেদার হিসাবটা কেমন? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বুঝতে পেরেছো? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আসবাবপত্র ক্রয় কি আছে? দেখো তো আসবাবপত্র ক্রয়। তো আসবাবপত্র যখন আমি ক্রয় করব, আসবাবপত্র একটা আমাদের জন্য সম্পদ না বলো? সম্পদ কিনা বলো? আসবাবপত্র আমাদের জন্য সম্পদ তো, একটা স্থায়ী সম্পদ। তোমরা তো অবশ্যই এটা জানো, জানো না? অবশ্যই জানো। দেখো তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো কত টাকা? কত টাকা বলো? ৫,০০০, ৫০,০০০ টাকা। কত টাকা বলো? ৫০,০০০ টাকা। আসবাবপত্র ক্রয় কত? ৫০,০০০ টাকা। তাহলে দেখো, তাহলে আসবাবপত্র ক্রয় করলে সম্পদ হিসেবে বাড়লো কি? আসবাবপত্র বাড়লো না? তাহলে আমি কি বলছি? আসবাবপত্র কি সম্পদ বাড়লে সম্পদ ডেবিট হবে আর সম্পদ কমলে ক্রেডিট হবে। তাহলে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তাহলে আসবাবপত্রটা একটি সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হবে। ঠিক আছে? তাহলে আসবাবপত্র হিসাব কি হবে বলো? আসবাবপত্র হিসাব কি হবে বলো? কি হবে? ডেবিট। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আসবাবপত্র হিসাব কি? ডেবিট। ঠিক আছে? তাহলে আর ক্রেডিট কি? আমার নগদ টাকা দিয়ে আমি কিনছি, তাই না? নগদ টাকাটাও কি? সম্পদ। নগদ টাকাটাও কি বলো? সম্পদ। নগদ টাকাটা কি? সম্পদ। তাহলে সম্পদ কমে গেল না? নগদ টাকা চলে গেল না? তাহলে সম্পদ কমলে কি হবে? সম্পদ ক্রেডিট। ঠিক আছে? তাহলে আসবাবপত্র বাড়লো, আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদ টাকা কমলো, তাহলে নগদান হিসাব কি হবে বলো? নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা অনেক ভালো বোঝো। ঠিক আছে? তাহলে কি সম্পদ বাড়লে কি হবে? সম্পদ ডেবিট হবে আর কমলে ক্রেডিট। ঠিক আছে? আসবাবপত্র তাহলে বাড়ছে, এর জন্য আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। নগদ টাকা কমছে, নগদ টাকা হিসাব তার জন্য কি হয়েছে? ক্রেডিট হয়েছে। মনে রাখবা, বারবার আমার সাথে সাথে বলো যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। ঠিক আছে?
এবার আসো ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এখন হিসাবটা করো, ব্যাংকে যদি টাকা জমা দাও তাহলে টাকা কি ব্যাংকে বাড়বে না বলো? বাড়বে, অবশ্যই বাড়বে। তাহলে ব্যাংকে যদি টাকা বাড়ে, তুমি জানো কি ব্যাংক হিসাব কি সম্পদ হিসাব, তাই না? ব্যাংক হিসাব হিসাবের কোন শ্রেণী? সম্পদ শ্রেণী। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, তাই না? তাহলে ব্যাংকে যখন বাড়বে তাহলে ব্যাংক হিসাব কি হবে বলো? ব্যাংক হিসাব কি হবে? ডেবিট হবে। কেন হবে বলো তো? কারণ সম্পদ ব্যাংকে কি বাড়ছে, ব্যাংক হিসাব ব্যাংকে টাকা জমা রাখার কারণে কি হয়েছে? ব্যাংকে টাকা বাড়ছে, তো সম্পদ বাড়ছে যেহেতু, তাইলে কি হবে? সম্পদ বাড়লে ডেবিট হবে। তাহলে কমলো কি? আমি ব্যাংকে কি জমা রাখছি বলো? নগদ টাকা জমা রাখছি, তাই না? তাহলে নগদ টাকা কি সম্পদ, তাই না? তাহলে সম্পদ কমে গেল না? তাহলে সম্পদ যদি কমে তাহলে সম্পদ কি হবে বলো? সম্পদ হবে কি? ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো, তাই না? তাহলে কি সম্পদ বাড়লে ডেবিট আর সম্পদ কমলে ক্রেডিট, ঠিক আছে? তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে কি হয়েছে বলতো? যে তোমার ব্যাংকে টাকা বাড়ছে তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, আর নগদ টাকা জমা দেওয়ার কারণে নগদ টাকা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের অংশে যাব, দায়। দেখো, দায়ের ক্ষেত্রে কি, আমি আগে মনে করাই দিই, সম্পদ বাড়লে সম্পদ কি? সম্পদ বাড়লে সম্পদ ডেবিট, আর কমলে সম্পদ ক্রেডিট। দায়ের ক্ষেত্রে উল্টা, দায় কমলে ডেবিট আর দায় বাড়লে কি বলো? ক্রেডিট। দায় কমলে কি? ডেবিট। দায় কমলে ডেবিট। তোমরা দেখতে পাচ্ছ, দায় কমলে কি? দায় কমলে ডেবিট, আর দায় যদি বাড়ে তাহলে দায় হবে কি? ক্রেডিট। দেখো, আমি একটা উদাহরণ লিখেছি যে ধারে পণ্য ক্রয়, কি আছে? ধারে পণ্য ক্রয়। আচ্ছা, ক্রয় মানে কি? ব্যয়, তাই না? আমি তো তাই বলছিলাম। তাহলে যেহেতু ব্যয়, তাহলে কি বলছিলাম? ব্যয়ের নাম হবে কি? ডেবিট, তাই না? ব্যয়ের নাম হবে কি বলো? ডেবিট। তাহলে কি ব্যয়, ক্রয় মানে ব্যয়, তাহলে ক্রয় হিসাব কি হবে বলো তো? হবে ডেবিট। ক্রয় হিসাব কি হবে? ডেবিট। ঠিক আছে, এবার দেখো তো ক্রয়টা করছো তুমি কিভাবে? বাকিতে, ধারে। তাহলে ধারে যখন তুমি কোনো কিছু ক্রয় করবা তাহলে কি দায় বাড়বে না বলো? দায় বাড়বে। তা ধারে পণ্য ক্রয় করলে কি দায় বাড়ছে না? তাহলে দায় বাড়লে কি, দায়ের নাম কি? পাওনাদার, মানে কি? প্রদেয় হিসাব, কি? প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো, বাকিতে ক্রয় করার ফলে কি হয়েছে বলো তো? দায় বাড়ছে, তাই দায় কি হয়েছে এখানে? প্রদেয় হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তুমি কি বুঝতে পারতেছো? ধারে পণ্য ক্রয় করতে যেহেতু ব্যয় হয়েছে, তাই না? তাহলে ব্যয় হলে ব্যয়ের নাম কি? ডেবিট। আর ধারে ক্রয় করার ফলে কি হয়েছে বলো তো? দায় বাড়ছে, তাহলে দায় বাড়লেই দায় কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, পরেরটা খেয়াল করো, এটা তুমি দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবা যে পানাদারকে পরিশোধ, পানাদারকে কি? পানাদারকে পরিশোধ কত টাকা? 5,000 টাকা। এবার দেখো, পানাদারকে যখন আমি পরিশোধ করলাম, আমার দায় বাড়লো না কমলো বলো তো? আমার কাছে কেউ 5,000 টাকা পাইতো, আমি তাহলে 5,000 টাকা দিয়ে দিলাম, এতে দায় বাড়লো না কমলো? অবশ্যই দায় কমলো না? তাহলে দায় কমলে কি হবে বলো? দায় কমলে হবে কি? দায় কমলে হবে ডেবিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি প্রদেয় হিসাব কি হবে বলো? প্রদেয় হিসাব হবে এবার কি? ডেবিট। কারণ কি? আমার কাছে টাকা পাইতো, আমি তাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে দায় কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দায় যদি কমে যায় তাহলে কি হবে? প্রদেয় হিসাব হবে কি? ডেবিট। আচ্ছা, তাকে টাকাটা দিলা কিভাবে বলো তো? নগদে দিলা না? তাই নগদ টাকা কি সম্পদ না? খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে দায় কমে গেল, পাওনাদারকে পরিশোধ করার ফলে কি হলো বলো? দায় কমে গেল। দায় কমে গেলে কি বলো? দায় কমলে দায় ডেবিট। আর দায়টা যে কমাইলা, পরিশোধ করলা, কি দিয়ে পরিশোধ করলা? নগদ টাকা দিয়ে পরিশোধ করলা না? তাই নগদ টাকা দিয়ে যখন পরিশোধ করলা, নগদান হিসাবটা কি? সম্পদ হিসাব। তাহলে সম্পদ কি এখানে কমে গেল? সম্পদ কমলে কি হবে? সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বুঝতে পেরেছো না পারো নাই? বলো, এর চেয়ে সহজ আর হয়? এই, তুমি যদি এইভাবে বুঝে বুঝে করো, তুমি যদি এইভাবে কি, তুমি যদি এইভাবে বুঝে বুঝে করো তাহলে তোমার আর কখনোই ভুলে যাবে না। তুমি যদি মুখস্থ করতে যাও, কোনো কিছুই মুখস্থ চিরস্থায়ী থাকে না। তুমি যদি আজকে বুঝে করো, আজকে যদি তুমি বুঝে বুঝে শেখো, তাহলে কি তুমি এটা অনেক দিন তো মনে থাকবে তোমার, তাই না? তো আমি আরেকবার তাহলে বলি, যে যদি সম্পদ বাড়ে সম্পদ ডেবিট, আর সম্পদ কমলে সম্পদ ক্রেডিট। দায়ের ক্ষেত্রে দায় কমলে ডেবিট, আর কি বাড়লে ক্রেডিট। ঠিক তোমরা এইভাবে বুঝে বুঝে তোমরা হিসাব বিজ্ঞানটা করবা, জাবেদাটা করবা। জাবেদা যদি নির্ভুল হয়, তোমার হিসাব বিজ্ঞান অর্ধেক সহজ হয়ে যাবে। এবং তুমি অবশ্যই, বলছি কি, হিসাবের শ্রেণীটা মেনটেন করে করবা, এন্ট্রি পড়বা এবং প্রথমে বোঝার চেষ্টা করবা হিসাবের কোন শ্রেণী। তুমি যদি এইটা আইডেন্টিফাই করতে পারো, তোমাকে আমি, তুমি দেখবা আমি তোমাকে প্রত্যেকটা হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় কত সহজে শুধুমাত্র হিসাবের শ্রেণীর উপর ভিত্তি করে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।